হুম। কিসে? প্যাডে? হুম। 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 দিতে হবে। আচ্ছা, আচ্ছা। ব্যাপারটা হচ্ছে যে ওয়াটারমার্ক হয় টেক্সট দিতে হবে, মানে লিখা দিলে ছবি হবে না, আর ছবি দিলে লিখা হবে না। আর আমরা যদি মনে করি না দুটোই দিব, তাহলে অন্য পদ্ধতিতে দিতে হবে। এবার আমি সবটাই দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, পুরোটাই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এমনি আমাদের যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, তার একটা ফিচার্স আছে, ওয়াটারমার্ক এখানে অপশন আছে। মাইক্রোসফটের যে কোনো ভার্সনেই থাকবে, তবে যে ওল্ড ভার্সনগুলো, পুরনো ভার্সন 2007 যেমন, তো ওই পুরনো ভার্সনে পেজ লেআউট নামে যে রিবন ট্যাবটা থাকবে, এখানে নাম হচ্ছে ডিজাইন এবং লেআউট। এই দুটো রিবন ট্যাবের কে একটাই রিবন ট্যাবের সফটওয়্যার থাকবে, নাম হচ্ছে পেজ লেআউট 2007-এর ক্ষেত্রে। ওই পেজ লেআউট রিবন ট্যাবের মধ্যেই ওই অপশন থাকবে ওয়াটারমার্কের। আর এখানে আপগ্রেড ভার্সনগুলোতে থাকবে ডিজাইন রিবন ট্যাবে। এই যে রিবন ট্যাবটা আছে উপরে, এই ডিজাইন রিবন ট্যাবের মধ্যে থাকবে ওয়াটারমার্ক। এই যে ডান দিকে দেখতে পাচ্ছি আমরা পেজ ব্যাকগ্রাউন্ড, এই যে পেজ বর্ডার শিখিয়েছিলাম না এর আগে, পেজে বর্ডার দেওয়া। তো ঠিক পেজে বর্ডার দেওয়ার পাশেই থাকবে, বাম পাশেই থাকবে, যে কোনো ভার্সনে, যে কোনো ভার্সনে পেজের এই বাম পাশেই থেকে যাবে। তো এখানে আমরা ওয়াটারমার্কে ক্লিক করব। ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে কয়েকটা আমরা দেখতে পাচ্ছি, যেমন কনফিডেন্টাল আছে, ডু নট কপি আছে, কয়েকটা দেখতে পাচ্ছি। তা আমাদের ইচ্ছে মতো আমরা আমাদের যে লেখাটা আমি দিতে চাইছি সেটা দেব। তো তার জন্য আমাদেরকে যেতে হবে কাস্টম ওয়াটারমার্ক। এই যে নিচে দেখতে পাচ্ছি 2 নম্বর অপশন, সবচেয়ে নিচ থেকে গুনলে হবে 3 নম্বর অপশন, যে কাস্টম ওয়াটারমার্ক। এই কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে এরকম ডায়লগ বক্স আসলো। এই ডায়লগ বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নো ওয়াটারমার্ক, মানে হচ্ছে ওয়াটারমার্ক যদি দেওয়া থাকে, ওয়াটারমার্ক বাদ দেওয়া হবে। আর তার নিচে আছে পিকচার ওয়াটারমার্ক, এবং তার নিচে টেক্সট ওয়াটারমার্ক। তো পিকচার ওয়াটারমার্ক আর টেক্সট ওয়াটারমার্ক, এটার মানে হলো পিকচার বলতে ছবি। তো যদি আমরা কোনো ছবি দিতে চাই, তাহলে এই পিকচার ওয়াটারমার্কে ক্লিক করব, দিয়ে সিলেক্ট পিকচারে ক্লিক করব। সিলেক্ট পিকচারে ক্লিক করার পর আমরা ছবি দিতে পারবো। আর যদি টেক্সট ওয়াটারমার্ক করি, তো টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব। আমার এটা ভার্সনটা পাইরেটেড হয়ে গেছে, মানে এক্সপায়ার হয়ে গেছে, ছবি আসবে না। টেক্সটের ক্ষেত্রে টেক্সট ওয়াটারমার্কে দেখব, দিয়ে এখানে লেখা আছে টেক্সট আছে, লেখা আছে আসপ। এই আসপ লেখাটাকে কেটে দিতে হবে। দিয়ে কেটে এবার আমি এখানে লিখে দিব যেটা লিখতে চাইছি। হয়তো আমি কিছু লিখতে চাইছি, হয়তো এটা কি ওপেন হলো, এভাবে আমি লিখতে চাইছি। হ্যাঁ, বাংলাতেও লেখা হবে, আমি দেখাচ্ছি। হুম। এবার এখানে আমি লিখলাম, লিখার পরে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলেই যে চলে এসছে ওয়াটারমার্ক পেজের মধ্যে। আর যদি আমরা এই এরকম কোনাকুনি ভাবে না নিই, হরাইজন্টালি নিতে পারি, তো এইভাবে আসবে মধ্যেখানে, এই যে ওয়াটারমার্কটা। আর যদি আড়াআড়ি ভাবে যদি নিই, তাহলে আমরা ওটাকে হরাইজন্টালটাকে ডায়াগনাল করব, দিয়ে অ্যাপ্লাই করব, তো চলে আসবে। এটা আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সবকিছুই করতে পারবো। হুম। করলে কি কাজে?
ওখানে নিয়ে যাওয়ার তো দরকারই নাই না, ওখানেও তো তৈরি করা যাবে ওয়াটারমার্ক। হ্যাঁ, সব জায়গাতেই করা হবে, পেজ মেকারে তো আরো সহজ হবে। এক জায়গায় করে দিলে পুরো পেজে যত 100 1000 যতটা পেজ থাকবে সবটাতে হয়ে যাবে। তা আমি এটা একটা ফিচার্স দেখালাম ওয়াটারমার্কের, এখান থেকে আমরা ওয়াটারমার্ক করে থাকি। এছাড়াও আমি যেটা এর আগের দিন দেখিয়েছিলাম ওয়ার্ড আর্ট, সেই ওয়ার্ড আর্টের মাধ্যমেও আমরা ওয়াটারমার্ক করে থাকি। দেখাই একবার, আমি এটাকে নো ওয়াটারমার্ক করে অফ করে দিলাম ওয়াটারমার্কটাকে, ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। এবার আমরা যদি ওয়াটারমার্ক এমনি করি সিম্পল ভাবে, যেভাবে আমরা শিখেছিলাম, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট, ইনসার্ট, তারপরে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট থেকে আমরা যে কোনো ওয়ার্ড আর্ট নিতে পারি। তো একটা হয়তো আমি এরকম নর্মালি লিখা নিলাম, দিয়ে এবার ওয়ার্ড আর্টে এখানে লিখে দিব। হয়তো আমি লিখছি এভাবেই, যেটা লিখাটা লিখেছিলাম সুবীর ঘোষ, এই কথাটাই লিখছি, লিখলাম। এবার এই লেখাটার যদি সাইজ বড় করতে হয়, তো কিভাবে সাইজ বড় করতে হয়? এই প্লাস চিহ্নতে ক্লিক করলেই সাইজ বড় হয়ে যাবে। আবার কন্ট্রোল দেবে, শিফট দেবে, গ্রেটার দেন প্রেস করলেও বড় হবে সাইজ। শিফট কন্ট্রোল গ্রেটার দেন। হ্যাঁ, এবার এখানে কি হচ্ছে, এই জায়গায় আমি রাখবো না পেজের কোন জায়গায় রাখবো, সে পজিশনে রেখে এই যে রোটেশন আছে এখান থেকে এইভাবে ঘুরিয়ে নেব, যেভাবে রাখতে চাই, যেভাবে ঘুরাতে চাই ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এই লেখাটার কালারটাকে হালকা করে দিব, এই কালার করে দিব, এখানে শেপ ফিল করে দিব, হালকা একটা কালার দিব, লেখার কালারটা শেপ ফিল বলছি, এই ফন্ট কালার হালকা করে দিব, এরকম করে এই হালকা করে একটা কালার দিয়ে দিলাম। এবার এখানে কি দেখতে পাচ্ছি, হালকা কালার দিয়েছি কিন্তু ইফেক্টও দেখতে পাচ্ছি। ইফেক্ট আমরা আউটলাইন এগুলো নো করে দিব, ইফেক্ট টিফেক্ট যা আছে নো করে দিব। এখানে এই যে আউটলাইন নো করা আছে, আর এখানে ইফেক্ট দেওয়া আছে, শ্যাডো দেওয়া আছে, শ্যাডো বাদ দিয়ে দিলাম। নর্মালি এরকম লিখে আমি কালার করে দিলাম হালকা কালার, এটা হয়ে গেল ওয়াটারমার্ক। এবার এখানে কিন্তু লিখলে কি হবে, এই ওয়াটারমার্কটার পিছনে মানে লেখাটা হয়ে যাবে। তো এটাকে আমাদেরকে লেখার পিছনে পাঠাতে হয়। কি করে পাঠাবো না, তার জন্য আমাদেরকে যেতে হবে র‍্যাপ টেক্সট, তারপরে বিহাইন্ড টেক্সট করে দিব, তাহলে এটা ওয়াটারমার্ক হয়ে গেল। এটা আমরা যেখানে খুশি সেখানে বসাতে পারবো আমাদের ইচ্ছে মতো জায়গায়, এইভাবে। ছবির ক্ষেত্রেও তাই, ছবি যদি আমরা আনতে চাই তাহলে পিকচারে যাব, পিকচারে গিয়ে যে ছবি আনতে চাইছি সেই ছবিটাকে নিয়ে চলে আসবো, জাস্ট পিকচারে ক্লিক করলাম। এবার পিকচারে এসে আমরা একটা ছবি হয়তো নিচ্ছি, দেখাই আমি কোন ছবিটা নেব। কোথায় পিকচার আছে দেখতে হবে, এই ফোল্ডারটাই আছে পিকচার। এই ধরুন একটা পিকচার আছে, এই পিকচারটাকে আমি হয়তো বসাবো, কিংবা এটা একটা পিকচার আছে, এটাকে আমি বসাবো পেজের মধ্যেখানে। হ্যাঁ, তো পেজের মধ্যেখানে বসানোর জন্য এই ছবিটাকে কি করব, আমি প্রথম কাজ করব টেক্সট র্যাপিং দিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করব, তাহলে ছবিটাকে আমি ইচ্ছা মতো জায়গায় বসাতে পারবো। এটা লেখাটাকে আমি আপাতত উপরে রাখছি এক সাইডে, আমি ছবিটাকে দেখাই, এটা এক সাইডে থাক বা ডিলিট করে দিই, দরকার নেই। ছবিটা রাখলাম, এবার ছবিটা রেখে দিলাম এভাবে, যে যত বড় সাইজ রাখতে চাই তত বড় সাইজ এইভাবে করব, দিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই ছবিটাকে আমরা হালকা করে নেব কালারটাকে। তো হালকা করার জন্য এখানে আমরা দেখতে পাবো ছবির যখন কাজ করব, তো ছবির ক্ষেত্রে একটা ফরম্যাট নামে রিবন ট্যাব এসেছে। এই ফরম্যাট রিবন ট্যাবের মধ্যে এখানে পেয়ে যাব আমরা কারেকশন কালার। তো এই কালারে যাব, কালারে গিয়ে একটা হালকা কালার এরকম বা ওয়াশ আউট এই ধরনের একটা কালার হালকা দিয়ে দিব। ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে রাখলে এরকম রাখতে পারি, এই যে এরকম একটা হালকা কালার দিয়ে দিব এরকম, তাহলে হালকা হয়ে থেকে গেল প্যাডের মধ্যে।
বুঝা গেল জলছবি? মানে অপশন থেকেও আমরা কাজ করতে পারবো আর এমনিও করতে পারবো। আচ্ছা, সবাই জয়েন্ট হয়েছে না কেউ বাকি থাকলো? 4 নম্বর ক্লাসটা এখনো রেকর্ডটা আমি দিতে পারিনি। অনেক বড় ফাইল হয়ে যাচ্ছে তো, সারাদিন লেগে যাচ্ছে ফাইল আপলোড করতে। হ্যাঁ বল, কে বলছেন? সোমনাথ, হ্যাঁ বলো। হুম। হুম। একটা আন্দাজে দিয়েছিলাম, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য ওটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নিয়ে তারপরে মাপতে হবে। হুম। ওটা এরকম একটা দিয়েছিলাম। হুম। প্রিন্টার দিয়ে মেপে নিতে হবে, তারপরে বসাতে হবে। আচ্ছা, আজকে আমরা হেডার এবং ফুটার বুঝবো। হ্যাঁ, হেডার এবং ফুটার, যেটা বিশেষ করে আমাদের বুক যদি ডিজাইন করি তাহলে আমাদের দরকার হয়ে থাকে। যেমন আমি একটা বুক দেখাই, বই আমার কাছে টাইপ করা আছে হয়তো, দেখাচ্ছি আপনাদের। খুলছে না, স্লো অনেক। কম্পিউটার ফান্ডামেন্টাল একটা বই আছে আমার এখানে, এই যে বইটা। এটা ম্যাক্সিমাইজ, সবাই দেখবেন বইটা। এই বইটাই দেখেন উপরে লেখা আছে মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, তার নিচে ঠিকানা লেখা আছে আর কন্টাক্ট নম্বর লেখা আছে, দিয়ে একটা দাগ দেওয়া হয়েছে। এবার আমি যদি এই পেজটাকে নামাই নিচে, তাহলে এখানে লেখা আছে কম্পিউটার ফান্ডামেন্টাল, জাস্ট মিডলে লেখা আছে। দিয়ে তার নিচে এবার পেজ নাম্বার লেখা আছে। আরো যদি একটু নিচে নামাই, তো এখানে সেম জিনিসটাই এখানে লেখা আছে, এই পেজেও লেখা আছে। একটা এখানে ওপেনিং লেখা আছে, কিছু মেসেজ, আর তার নিচে এই জায়গায় আবার 2 নম্বর পেজ অটোমেটিক লেখা আছে। 3 নম্বর পেজে একটা ইন্ডেক্স দেওয়া হয়েছে, যে কত নম্বর পেজে কি আমি লিখেছিলাম বইটাই, এটা আছে। এই যে এটা মাল্টি ইংলিশ এবং বাংলা দুটোই ল্যাঙ্গুয়েজে আমাদের এই বইটা তৈরি করা হয়েছে। তো যারা ইংলিশে অসুবিধা হচ্ছে তারা বাংলায় পড়তে পারে, এই জন্য টাইপ করা। এটা কম্পিউটার ফান্ডামেন্টালের জন্য, এটা ফান্ডামেন্টালের জন্য। এই যে বইটা আছে না, তো এখানে যে টাইপ করা হয়েছে, এখানে 70টা পেজ আমি টাইপ করেছি। মানে এটা বইটা প্র্যাকটিক্যালের কিছু নাই, সবই পড়ার জন্য।
এই যে কম্পিউটারের প্র্যাকটিক্যাল না, এগুলো পড়ার জন্য, মানে নলেজ হবে, পড়লে কম্পিউটারের ব্যাপারে অনেক কিছু বলতে পারবে, র্যাম কি, রম কি, বিভিন্ন জিনিসগুলো থাকে যেগুলো পড়তে পড়তে হয়। এই যে, তো এখানে পুরো গল্পটা আমি লিখেছি, কিছু কিছু জায়গায় আবার আমাদের কম্পিউটার সেন্টারের ছবি দিয়ে দিয়েছি, যেটা একটা চ্যাপ্টার শেষ হয়েছে, এবার যদি ওই জায়গায় ফাঁকা আছে তো একটা কম্পিউটার সেন্টারের ছবি দিয়ে দিয়েছি, এরকম করে করা হয়েছে। এই যে যেমন আছে না, তো এই পেজে এতটা লেখা হয়েছে, পুরো পেজটা ফাঁকা ছিল, তো এখানে একটা ছবি দিয়ে দিয়েছি যাতে মানান লাগে, এরকম কাজটা। এই যে, 70টা পেজ আছে। তো প্রত্যেকটা পেজেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে উপরে মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই জিনিসটা 3 লাইন এবং দাগ, এটা প্রত্যেকটা পেজেই সেম আছে। এরকম যদি আমাদের কাজ দরকার পড়ে, হয়তো কোনো কোচিং সেন্টার আছে, আপনি হয়তো অনলাইনের দোকান চালাচ্ছেন, কোনো কোচিং সেন্টার আছে, সেই কোচিং এর টিচাররা অনেক সময় তাদের নোটস গুলো কম্পিউটারে টাইপিং করে থাকে, তো তারা চায় যে আমাদের কোচিং এর নামটা উপরে দেওয়া হোক, আর বাকি যা নোটস সেই নোটসটা টাইপ করা হবে প্রত্যেক পেজে, যাতে পেজ নম্বর দেখতে পাওয়া যায়। এরকম যদি কোনো বই, তারা শর্ট বই তৈরি করতে বলে, তাহলে আমরা এমএস ওয়ার্ডে খুব সহজে এটা কিন্তু বানিয়ে নিতে পারবো। তো বানানোর জন্য আমরা এটা ফিচার্সকে বলি হেডার এবং ফুটার। মনে থাকবে কি বললাম? হেডার এবং ফুটার। তো এটা হেডার এবং ফুটার কিভাবে কাজটা করব আমি বলি। হেডার এবং ফুটার করার জন্য আমরা এই জায়গায় যাব, ইনসার্ট, যে রিবন ট্যাবটা দেখতে পাচ্ছেন, হোমের পাশে যে ইনসার্ট, যেটা এর আগে আমরা করেছিলাম, যে শেপস করেছিলাম, ওয়ার্ড আর্ট করেছিলাম, এই ইনসার্ট রিবন ট্যাবের মধ্যে এখানে নাম দেখতে পাবেন হেডার অ্যান্ড ফুটার এবং পেজ নাম্বার, 3টে অপশন দেখতে পাবেন। তো এই হেডার এবং ফুটার যে কোনো একটাতে ক্লিক করবেন। হেডারে ক্লিক করলাম, হেডারে ক্লিক করার পর এডিট হেডারে ক্লিক করব। তো দেখুন এই উপরের মার্জিনের এরিয়াটা আমাদের সিলেকশন হয়ে গেছে, জায়গাটা অ্যাক্টিভেট হয়েছে। এখানে এবার আমরা ইচ্ছে মতো টাইপ করতে পারবো পেজে। তো মনে করুন এখানে পেজটা আমি আরেকটু মার্জিনটাকে উপরে তুলে দিলাম, এবার দেখুন লিখতে পারবো এখানে। এখানে হয়তো আমি কোচিং সেন্টার লিখছি, এটা হয়তো লিখলাম, কোচিং সেন্টারে একটা নাম লিখে দিচ্ছি, ধুলিয়ান গাইড সেন্টার, গাইড কোচিং সেন্টার লিখলাম। লিখার পরে এখানেও আমাদের লাইন স্পেসিং যেমন রিমুভ করতে হয় করে দিব, তো আমার এখানে রিমুভ করা আছে, এন্টার মারলাম। ঠিকানা লিখে দিচ্ছি, ধুলিয়ান মুর্শিদাবাদ, এবার লিখে দিলাম। তার হয়তো নিচে কন্ট্যাক্ট নম্বর আছে, কন্ট্যাক্ট নম্বর এবার লিখে দিচ্ছি, একটা লিখে দিচ্ছি আমি 98 76 54 32 10, অথবা হয়তো আরেকটা লিখে দিচ্ছি। এবার কন্ট্যাক্ট নম্বর লিখে দিলাম। এবার যখন লেখাটা হয়ে গেল দেখুন, 3 লাইন লিখলাম, 3 লাইনটাকে আমি সেন্টার করে নিচ্ছি। সেন্টার করে নেওয়ার পর উপরে যে আমি লিখেছি ধুলিয়ান গাইড সেন্টার, এই লেখাটাকে একটু সাইজ বড় করে নিচ্ছি, এভাবে বড় করলাম, মোটা করে নিচ্ছি, আপনাদের সুবিধা মতো কাজটা করবেন। আমি আর একটু করে নিলাম, এই দেখুন মোটামুটি এটা নিচেরটা ছোট থাকবে। আচ্ছা, এই লেখাটা আর একটু বড় করে দিচ্ছি, এই লেখাটা থাকবে। তার নিচে আমি আরেকবার এন্টার প্রেস করছি, এই জায়গায় দিব আমি একটা শেপস। তো ইনসার্টে গিয়ে শেপস নিচ্ছি, শেপস নিয়ে এইভাবে আমি একটা শেপস টেনে নিচ্ছি, এরকম জায়গা থেকে আমি টানছি, শিফট চেপে রেখে এইভাবে টানলাম। শেপটা টানতে তো আপনারা শিখেছেন সবাই নাকি? শেপসে কোনো অসুবিধা আছে কি কারো? এভাবে মোটা করতে পারবো আমরা। হুম, ঠিক আছে। এভাবে মোটা করে নিতে পারবো, আবার এই শেপসটাকে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি, অথবা নতুন ভাবে আমরা টেনেও নিতে পারি আর একটা, এভাবে কোনো অসুবিধা নাই, যেটা সুবিধা হবে কাজ করব। তো এইভাবে আমরা শেপস টেনে নিলাম। কাজটা যখন হয়ে গেল, তো এই এরিয়াটা হচ্ছে হেডার, আর এই পেজটাকে এই যদি আমরা নিচে নামাই, তাহলে এই এরিয়াটাকে বলছি ফুটার, মানে পেজের নিচের অংশটা।
এই পেজের নিচের অংশে আমরা যদি কোনো কিছু লিখতে চাই সেটা লিখতে পারবো, শেপস নিয়ে আঁকতে চাইলে আঁকতে পারবো। আবার যদি মনে করি না এখানে শুধুমাত্র আমি পেজ নম্বর দিব, তো পেজ নম্বরও দিতে পারবো। পেজ নম্বর দেওয়ার জন্য আপনাকে যেতে হবে এই হেডার ফুটারের মধ্যেই, এখানে দেখতে পাবেন পেজ নাম্বার। যে হেডার ফুটার বলে একটা রিবন ট্যাব এসেছে, এই রিবন ট্যাবের মধ্যে পেজ নাম্বার অপশন পাবেন, বাম দিকে দেখবেন। পেজ নাম্বার অপশনের মধ্যে এখানে দেখবেন টপ অফ পেজ, মানে পেজের উপরে দেব না পেজের নিচে দেব। তা আমি পেজের নিচে দিব, এই জন্য আমি এখানে বটম অফ পেজে ক্লিক করলাম। বটম অফ পেজে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম পেজের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু জুম করার চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখা যাক জুম হয় কিনা। হবে, চলুন আমি জুম করে নিচ্ছি। এই দেখুন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, প্লেন নাম্বার এখানে 1 লেখা আছে বাম দিকে, এটা মধ্যেখানে 1 লেখা আছে মানে পেজের মিডিলে আসবে, এটা ডান দিকে আসবে। তা আমরা এই স্ক্রোলটাকে যদি একটু নামাই তাহলে নিচের দিকে নামালে বিভিন্ন রকম ডিজাইনিং আমরা দেখতে পাবো। এই যে লেখা দেখতে পাচ্ছি, বিভিন্ন ফরম্যাটে দেখতে পাচ্ছি। তা আমরা দেখা গেল এরকম একটা পেজ নাম্বার হয়তো নিলাম, এরকম দাগওয়ালা নিতে পারি বা এটা নিতে পারি, যেটা আপনার সুবিধা হবে সেটা নিতে পারেন। হয়তো আমি এই দাগওয়ালাটাই নিচ্ছি, ব্র্যাকেটস 2, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পেজের মধ্যেখানে এখানে পেজের দেখুন নিচে পেজ নম্বরটা চলে এসেছে, বিভিন্ন রকম ডিজাইনিং এ করা হয়েছে, দেখবেন আপনারা সম্পূর্ণটা। এটা কাজটা হয়ে যাওয়ার পর এটা ক্লোজ করে দেবেন। তো দেখুন এটা পেজের কিন্তু মার্জিনের বাইরে চলে গেছে। এই দেখুন মার্জিন, এই মার্জিনের বাইরের অংশে এটা থেকে গেল, আর নিচে থেকে গেল পেজ নাম্বার। এবার আমরা যখন আরেকটা পেজ নেব, দেখা গেল এই পেজে আমি কিছু লিখলাম বা ফাঁকা ছেড়ে দিলাম, আর একটা দ্বিতীয় নম্বর পেজ নেব। তো দ্বিতীয় নম্বর পেজ নেওয়ার জন্য আমরা কন্ট্রোল চেপে এন্টার প্রেস করি, অথবা ইনসার্টে গিয়ে আমরা করি পেজ ব্রেক, যেটা কন্ট্রোল দেবে এন্টার, তার শর্টকাট বললাম। তো পেজ ব্রেকে ক্লিক করলাম, তো দেখুন আর একটা পেজ চলে এসেছে। এই পেজের মধ্যে অটোমেটিক দেখুন সম্পূর্ণ লেখা হয়ে গেছে, আর নিচের দিকে পেজ নাম্বারটা 2 হয়ে গেছে, মানে 2 হয়ে গেছে। বোঝা গেল পেজ এই কাজটা? পেরেছেন সবাই বুঝতে? তো এটাকে বলছি আমরা হেডার এবং ফুটার। তো হেডার এবং ফুটার এই নোটসটা যদি লিখতে চান তাহলে আমি লিখে দিচ্ছি, লিখাবো? হ্যাঁ, ওই সেকশন ব্রেক। হ্যাঁ, হ্যাঁ নেমে যাবে, নেমে যাবে। আবার যদি মনে করি না রাখবো না তাহলে চেঞ্জও করতে পারবো। হ্যাঁ আগে দেখতে হবে করে, তারপরে আমি বলে দেবো যদি অসুবিধা হয় তো। সেকশন ব্রেকও হবে। সেকশন ব্রেকের ফায়দা হচ্ছে তাহলে আমি পেজ ব্রেকে প্রত্যেক পেজে আসবে, আর সেকশন ব্রেকে যদি আমি মনে করি না এত এত নম্বর 1 থেকে 5 নম্বর পর্যন্ত পেজ নিলাম, এই পেজে আসলো, 6 নম্বর পেজ থেকে আমি অন্য কোনো হেডার ফুটার করব, সেটা করতে পারবো। এটা হচ্ছে সেকশন ব্রেকের কাজ, মানে যেমন আমরা থাকে না বইয়ের চ্যাপ্টার চ্যাপ্টার থাকে এক একটা অধ্যায়, এই ধরনের কিছু করতে পারবো। আচ্ছা এরপরে আমি এটা লিখে দিই নোটটা কিভাবে করলাম, তাই না? চলুন এখানে আমরা লিখছি, কি কাজ করলাম, হ্যাং মেরে দিল। পাচ্ছেন দেখতে সবাই? চলুন এটা একটু লিখে নেবেন, হেডারটা কি করলাম। প্রথমে ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করলাম, ইনসার্ট রিবন ট্যাব।
ইনসার্ট রিবন ট্যাবে ক্লিক করার পর তারপরে কোথায় করলাম, হেডারে গেলাম, হেডারে ক্লিক করার পর এডিট হেডার করলাম, এডিট হেডার। তারপর যা আমাদের ডিজাইন সেটা করলাম। যা ডিজাইন তা করলাম। তারপরে ক্লোজ করলাম, ক্লোজ হেডার এন্ড ফুটার। লিখে নেবেন এটা। দিকে এই হলো, আচ্ছা এটা লিখে নেবেন বা স্ক্রিনশট নেবেন। হয়েছে? হয়ে গেছে নেওয়া? ঠিক, চলুন এবার আমরা শিখব টেবিল। আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ অপশন, তার নাম হচ্ছে টেবিল। টেবিল আমাদের দরকার পড়ে, যেমন আমরা শিখেছিলাম ওয়ার্ড আর্ট শিখেছিলাম, শেপ শিখেছিলাম, এরকম আমাদের টেবিলও দরকার পড়বে। আর টেবিল আমাদের হামেশাই দরকার পড়তেই থাকবে। তো টেবিল জিনিসটা কি সেটা বলি। ধরুন এরকম একটা ছক আছে, কিছু হয়তো আঁকছেন, এরকম এমন কিছু বক্স আছে, যে বক্সটা ধরুন এরকম একটা বক্স আছে, এটা আপনি আঁকবেন। তো এটা আঁকলে আপনাকে শেপস নিয়ে আরামসে এঁকে নিতে পারবেন। কিন্তু যদি আমরা এই বক্সের মধ্যে এরকম দাগ থাকে, এভাবে থাকে, আর একটা দেখা গেলো এরকম করে আছে, আবার এই সাইডে এইভাবে আছে, কিংবা এইভাবে আছে, তো এরকম যদি কোনো ছক থাকে আঁকতে, তাহলে এটাকে বলছি আমরা টেবিল। মনে থাকবে? অবশ্যই এটা আমরা শেপস নিয়েও করতে পারবো, তবে এটাকে আমরা টেবিল নিয়ে করলে বেশি সুবিধা পাবো। এবার দেখবো আমরা কি কি সুবিধা পাই, কিভাবে টেবিল করতে হয় সেটা আমরা শিখবো। বোঝা গেল টেবিল কোনটাকে বলছি? পেরেছেন বুঝতে এটা? আচ্ছা, তো যখন এই ছকটা দেখতে পাচ্ছেন, এবার বুঝে গেলেন যে এই ধরনের ছককে আমরা টেবিল বলি। তো টেবিলের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, কটা ঘর আছে এখানে বলুন তো? এখানে আছে 1 2 3, আর নিচে 4 5 6 7 8 9 10 11 12টা। তো এই ঘরগুলোকে আমরা বলছি সেল। এই ঘরগুলোকে বলছি সেল, CELL। এক্সেল শিখাবো তখন খুব কাজে দিবে এই টেবিলের নলেজটা। দেখুন মনে রাখবেন, ঘরকে আমরা বলছি সেল, সেল মানে হচ্ছে কক্ষ। আর উপর থেকে একদম নিচ পর্যন্ত, উপর থেকে একদম নিচ পর্যন্ত মানে এই পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত এটাকে বলছি আমরা কলাম, COLUMNS, কলামস। তো এখানে একটা কলামস, এটাও একটা কলাম, এটা একটা কলাম, তাহলে কলাম হয়ে গেল কটা? 3টে কলাম। আর বাম দিক থেকে ডান দিক পর্যন্ত এই লাইনটা যে যাচ্ছে, এটাকে বলছি আমরা রো, ROW। এবার আমরা এখানে নাম দিই রোজ। তাহলে এটাও একটা রো, দুটো, 3 4। তো এখানে আমরা কটা দেখতে পাচ্ছি? এখানে কলাম দেখতে পাচ্ছি, কলাম, COLUMNS। কলামস কটা আছে? 3টে। আর রোজ কটা আছে? 4টে নাকি? দেখুন, রো এবং কলাম এবং রো ক্লিয়ার হলো সবার?
হয়েছে? আচ্ছা, তো রো হয়ে গেল, কলাম হয়ে গেল, বুঝে গেলাম। এবার এই যে দাগগুলোকে বলা হয়, এই যে দাগগুলো, এগুলো হচ্ছে বর্ডার। যেভাবে আমরা শিখেছিলাম বর্ডার, বর্ডার এন্ড শেডিং, মনে পড়ছে আপনাদের? পেজে পেজে শিখেছিলাম পেজ বর্ডার, বর্ডার আর শেডিং, তিনটে অপশন ছিল। তো এই দাগগুলোকে আমরা বলছি বর্ডার। চলুন আমরা কাজটা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে বুঝতে পারবো। এই নোটসটা আপাতত করে নিন, এই যে স্ক্রিনশটটা নিয়ে নিন, সবচেয়ে ভালো হবে। এবার টেবিল কিভাবে তৈরি করতে হয় আমি বাম পাশে এই দিকেই লিখি, চলুন। টেবিল তৈরি করার জন্য যেতে হবে ইনসার্ট রিবন ট্যাব, ইনসার্ট রিবন ট্যাব। ইনসার্ট রিবন ট্যাবে যাওয়ার পরে টেবিল নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। টেবিল অপশনে ক্লিক করার পর ইনসার্ট টেবিল নামে একটা অপশন পাবো, সেখানে ক্লিক করব। ইনসার্ট টেবিল, তিনটে ডট থাকবে। তারপর আমরা নাম্বার অফ কলাম দেব, নাম্বার অফ কলাম, একটা বক্স থাকবে, এই বক্সের মধ্যে নাম্বার অফ কলাম লিখবেন। তারপরে নাম্বার অফ রো, রো এরকম তার পাশে একটা বক্স থাকবে, বক্সের মধ্যে লিখবেন, দিয়ে ওকে করে দিবেন। তাহলে এই জায়গায় কলামে কত লিখবো? 3 লিখবো, আর রোয়ে 4 লিখবো। এটা 3/4, মানে আমি যে এই ছকটা আঁকলাম এটা অনুযায়ী আমি এখানে বললাম যে কটা কলাম আছে, 3টে, তো 3 লিখেছি। রো কতটা আছে? 4টে, তো 4। এবার আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে কটা লাগবে, কটা নিতে হবে। এবার পুরোটা স্ক্রিনশট নিয়ে নিন। নাম্বার, হ্যাঁ নাম্বার, NUMBER। স্ক্রিনশটটা নিয়ে নিন, আর যারা নোটস করছেন নোটটা করে নিন। হয়েছে? এবার দেখুন আমি ইনসার্টে ক্লিক করলাম, হয়েছে তো? এটা লেখাগুলো মিটাবো, তাহলে দেখতে অসুবিধা লাগবে। ইনসার্টে ক্লিক করার পর টেবিলে ক্লিক করব, দিয়ে ইনসার্ট টেবিলে ক্লিক করব। এরকম ডায়লগ বক্স আসলো, দেখুন। তো এই ডায়লগ বক্সের মধ্যে এখানে লেখা আছে নাম্বার অফ কলাম। এই দেখুন এখানে লিখেছি আমি নাম্বার অফ কলাম, তো এখানে 5 করা আছে, তো এখানে আমরা 3 করে দিলাম। আর নাম্বার অফ রো, রো কতটা দরকার? 4টে, তো এখানে 4 করে দিলাম। হুম, নেটওয়ার্ক তো ঠিকঠাকই আছে, দেখাচ্ছে? হ্যাঁ, এই যে দেখুন। তাহলে ইনসার্ট টেবিলের যে ডায়লগ বক্সের মধ্যে আমি নাম্বার অফ কলাম করলাম 3, আর নাম্বার অফ রো করলাম 4। হ্যাঁ, তারপরে ওকে করে দিলাম। ওকে করলে এই যে টেবিলটা চলে আসলো। এই টেবিলটা যখন চলে আসলো, এই টেবিলের মধ্যে আমরা কাজ করতে পারবো। এই দেখুন, তাহলে এই টেবিলটা যখন চলে আসলো, আমি এই স্ক্রিনের লেখাগুলো উড়িয়ে দিলাম। দেখুন, টেবিলটা যখন চলে আসলো, এবার আমি যদি এখন মনে করি টেবিলটাকে একটু সাইজ ছোট করব, তো এভাবে সাইজ ছোট করতে পারি। এই দাগটাকে ধরে এবার সাইজ ছোট করব, এই দাগটাকে ধরে বড় করতে পারি বা ছোট করতে পারবো। আমার নিজের ইচ্ছে মতো ছোট বড় এভাবে সাইজ করতে পারি। এইভাবে এটা ধরে সাইজ ছোট বড় করতে পারবো, চওড়া করতে পারবো, বড় করতে পারবো। আবার এই যে এখানে নোটসটা দেখতে পাচ্ছেন, এই 4টা তীর চিহ্ন, মুভ, এই মুভটা ধরে আমরা ইচ্ছা মতো জায়গায় রাখতে পারবো। দেখা যাচ্ছে? বুঝা গেল কাজটা? টেবিল এতটা বুঝতে পেরেছেন? আচ্ছা, টেবিল আমরা আরেকটা উপায়ে তৈরি করতে পারি, বলি কিভাবে করা যায়, বলবো?
হুম। হুম। হ্যাঁ, ওগুলো সবই বলছি আমি একে একে। দেখিয়ে দিচ্ছি। টেবিলটা তৈরি করলাম, বেসিক একটা টেবিল। এই টেবিলটা নিয়ে এবার আমরা একটা শর্টকাট পদ্ধতিতেও টেবিল দেখাচ্ছি, হ্যাঁ। দেখা গেলো আমি এরকম একটা টেবিল নিব, এরকমই যেমন আমরা এই টেবিলটা এঁকেছি, এরকম সেম আর একটা টেবিল আমি আঁকবো। তো আমরা ইনসার্টে না গিয়েও শর্টকাট পদ্ধতিতেও টেবিল আঁকতে পারি। শর্টকাট পদ্ধতি হচ্ছে, এখানে যেখানে আমরা শুরু করব সেই জায়গাতে প্লাস চিহ্ন দেব। একবার প্লাস দিলাম, মানে এখান থেকে শুরু। এবার মাইনাস দিতে লাগবো, কোনো স্পেস দিব না। মাইনাস দিতে দিতে যত বড় আমার কলামটা দরকার তত বড় জায়গায় যাব, দিয়ে আবার প্লাস দিব। আবার মাইনাস দিতে দিতে এইভাবে যাব, যে যত বড় দরকার আছে তত বড় জায়গায় গিয়ে আবার প্লাস দেব। আবার মাইনাস দিতে দিতে যত বড় জায়গায় যাব, এত দূর পর্যন্ত যাব আমার, দিয়ে আবার প্লাস দিয়ে দেবো। বুঝা গেল কি করলাম? মানে যেখানে শুরু করলাম সেখানে প্লাস দিলাম, প্লাসের পরে মাইনাস দিতে দিতে এইভাবে গেলাম। মানে গল্পটা ঠিক এই ধরনের আমি লিখেই দেখাচ্ছি এখানে। এখানে প্লাস দিলাম, দিয়ে তারপরে মাইনাস 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 করতে 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 এইভাবে গেলাম, দিয়ে আবার প্লাস দিয়ে দিলাম, মানে এখান থেকে এত বড় একটা কলাম হবে। আবার এইভাবে মাইনাস করতে করতে এইভাবে গেলাম কোনো স্পেস ছাড়াই, আবার প্লাস দিয়ে দিলাম। তো এখানে আর একটা কলাম হবে। এবার তারপরের কলামটা দেখা গেল এরকম করে মাইনাস দিতে দিতে এত বড় কলাম হবে। তো এখানে প্লাস দিয়ে দিলাম, তো এত বড় কলাম হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এতটা যখন হয়ে গেল, এরপরে জাস্ট এন্টার প্রেস করে দিব একবার। কিবোর্ড থেকে এন্টার মারলাম, এন্টার মারলে এটা টেবিল হয়ে গেল। এবার রো আমরা বাড়াবো কিভাবে? রো বাড়ানোর জন্য কিবোর্ডের মধ্যে যে ট্যাব আছে, সে ট্যাব একবার করে এইভাবে প্রেস করব। তো রো বাড়তে থাকবে যতটা চাই। এই যে সেম জিনিস। বুঝা গেল এতটা? হুম। রোটা জাস্ট ট্যাব প্রেস করব, ট্যাব ট্যাব প্রেস করলেই হয়ে যাবে রো। এই যে আমি যদি আরো দেখালো রো নিব, আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি ব্যাক করছি যেমন ছিল। তাহলে এতটা ছিল, দুটো হয়তো রো আছে, আমি আরো বাড়াবো। তো জাস্ট কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। এই যে কিবোর্ডের মধ্যে ট্যাব আছে না একটা, কি আছে দেখবেন, ট্যাব, টি এ বি, ট্যাব আছে। তো এরকম করে একটা চিহ্ন থাকে এভাবে, দেখবেন এভাবে থাকে। এই ট্যাব কিটা প্রেস করতে হবে। কলাম যদি আমরা বাড়াতে চাই তাহলে মাউস দিয়ে তখন বাড়াতে হবে। মাউস দিয়ে বাড়াতে হবে, দেখাই কিভাবে। এবার যদি আমরা রো বা কলাম যদি বাড়াতে চাই বা ডিলিট করতে চাই, তাহলে আমাদের এই যে যখন টেবিলের কাজ করব, তো টেবিলের কাজ করার সময় এখানে একটা টেবিলের দুটো রিবন ট্যাব দেখতে পাবো। একটা টেবিল ডিজাইন আর একটা টেবিল লেআউট। তো টেবিল ডিজাইন এবং লেআউট এই দুটো রিবন ট্যাব দেখতে পাবো। তো লেআউট রিবন ট্যাবের মধ্যে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে, আমরা যদি বাড়াতে চাই তাহলে আরো কলাম আমি বাড়াবো। তো এখানে বাড়াতে পারবো ইনসার্ট লেফট না রাইট। তো আমার যে পজিশনে কার্সারে ক্লিক থাকবে সেই জায়গা থেকে হয়তো রাইট আমি বাড়াবো, তো রাইটে ক্লিক করবো আরেকটা বেড়ে যাবে। আমি যদি আবার ক্লিক করি তো আবার বেড়ে যাবে। আর যদি লেফটে করি তো লেফটে বাম দিকে আসবে। আবার যদি মনে করি ডিলিট করব তো ডিলিটও করতে পারবো। আর রো যদি বাড়াতে চাই তো এখান থেকে রো, অ্যাবভ, বিলো এভাবে বাড়াতে পারি।
যদি মনে করি না আমার এতটা এখান থেকে এতটা রো দরকার নাই, আমি ডিলিট করব, তখন এখানে ডিলিট আছে, এই ডিলিটে গেলাম, ডিলিটে গিয়ে ডিলিট রো, দেখতে পাচ্ছেন এই ডিলিট রো এ ক্লিক করে দেব, তো ডিলিট হয়ে যাবে। দেখা গেল আমার এখান থেকে এতটা এই কলামটা ডিলিট করব, তো কলামটাই জাস্ট ক্লিক রেখে আমরা ডিলিট কলাম করে দিব, তো ডিলিট হয়ে যাবে কলামটা। বুঝা গেল ডিলিট কলাম এবং রো? আচ্ছা, এবারে যদি আমরা মনে করি যে এই যে এটা একটা সেল আছে, এই একটা সেল আছে, আমি হয়তো এরকম কিছু টাইপ করছি যে সেলটা আমার একটা করতে হবে, এই ঘরটা দুটো একটা করতে হবে, তো এই ঘরটা দুটো ঘর আছে, দুটো ঘরকে আমরা একটা করব, তো দুটো ঘরকে একটা করাকে বলা হয় মার্জ। দুটো ঘর বা তিনটে ঘর থাকতে পারে, চারটা ঘর থাকতে পারে, তো অনেকগুলো একের বেশি যদি সেল থাকে, সেটাকে একটা সেলে পরিণত যদি করতে চাই, তাহলে আমরা সেটাকে বলি মার্জ সেল। তা আমি দেখাচ্ছি করে, এবার ক্লিক করে এবার টানবো, দুটো সিলেক্ট হয়ে গেল। এবার উপরে দেখতে পাবো মার্জ সেল, মার্জ সেলে যখনই ক্লিক করব তখন ঘরটা হয়ে যাবে একটা। এবার দেখা গেলো এই ঘরটাকে আমরা করতে চাইছি তিনটে করতে চাইছি, মনে করুন দুটো ছিল একটা করলাম, এবার আমি চাইছি তিনটে করতে এই ঘরটাকেই। তো ঘরটাকে তিনটে করার জন্য একটু জুম করে দেখাই, এই দেখুন ঘরটাকে তিনটে করার জন্য নাম হচ্ছে স্প্লিট সেল, স্প্লিট সেলে ক্লিক করলাম, স্প্লিট সেলে ক্লিক করার পর নাম্বার অফ কলাম এখানে 3 করে দিচ্ছি কলামটা, দিয়ে ওকে করলাম, তো দেখুন এখানে তিনটে ঘর হয়ে গেছে। বুঝা গেল? কলায় মার্জ সেল এবং স্প্লিট সেল আমাদের খুব কাজে লাগে, অপশন দুটো প্র্যাকটিস করবেন, মার্জ সেল এবং স্প্লিট সেল মাথায় রাখতে হবে কিন্তু। লিখে নিতে পারেন মার্জ সেল, একটার বেশি অনেকগুলো সেলকে একটা ঘরে পরিণত করাকে বলা হয় মার্জ সেল, আর অনেকগুলো সেলকে একটা ঘরে পরিণত করাকে মার্জ সেল বলা হয়। এটা লিখে নেবেন যদি লিখতে চান, তো অনেকগুলো এইভাবে লিখে নেবেন, অনেকগুলো সেলকে একটি সেলে পরিণত করা বলে মার্জ সেল, এটা লিখে নেবেন। আর একটা কি বললাম, একটি সেলকে অনেকগুলো সেলে পরিণত করা বলে স্প্লিট সেল। এই দুটো পয়েন্ট খুব ভালো করে মনে রাখবেন, মার্জ সেল এবং স্প্লিট সেল। লিখে নিয়েছেন? ঠিক, ডিলিট করলাম। দেখুন তাহলে আমরা এখানে সেল দেখলাম, মার্জ সেল কি, স্প্লিট সেল কি। এবার দেখা গেল আমরা মার্জ সেল স্প্লিট সেল না করেও কিন্তু আমরা এই দাগ বাড়াতে পারি, কমাতে পারি, বা নিজের ইচ্ছা মতো টেবিলও আঁকতে পারি। সেটা কিভাবে না, যদি মনে করুন এখানে তিনটে কলাম আছে, এর মধ্যে আমরা কলামের কাজ কিভাবে করছি দেখুন, এই লেআউটের মধ্যে এখানে আমরা দেখতে পাবো ড্রর মধ্যে একটা হচ্ছে ড্র টেবিল আর একটা হচ্ছে ইরেজার। এটা সাধারণত ডিজাইনের মধ্যেও দেখতে পাবেন, ডিজাইনের মধ্যে এখানে দেখবেন বর্ডার আছে, বর্ডারের মধ্যে এখানে দেখতে পাবেন এই যে ড্র টেবিল, এখানে দেখতে পাবেন। তো আমরা এইখানেই দেখতে পাচ্ছি যে যাই হোক, ড্র টেবিলে ক্লিক করবেন, ড্র টেবিলে ক্লিক করার পর এবার ধরুন আমি এরকম করে আরেকটা এই ঘরটাকে দুটো করব,
তো জাস্ট এখানে ক্লিক করে এইভাবে ক্লিক করে দিবেন, দেখুন দুটো ঘর হয়ে গেছে। এই যে হয়েছে না দুটো ঘর। যেটাকে করবেন সেটাকে দুটো ঘর বা এইভাবে আরেকটা দাগ দিয়ে দিলাম, তিনটে ঘর হয়ে গেল। এই দেখুন কত মজার ব্যাপার। আবার যদি কোনো ডিলিট করতে চান তো ডিলিট করতে পারবেন। ইরেজার নিয়ে জাস্ট দাগটায় ক্লিক করবেন, দেখুন ডিলিট হয়ে গেল, মানে মার্জ হয়ে গেল। এই যে ডিলিট হয়ে গেল। আমি এটা ঘর আর এটা ঘর এই দুটো সেলকে একটা করব, তো এখানে ক্লিক করে দিলাম, এটা বাদ হয়ে গেল, মার্জ হয়ে গেল, একটা হয়ে গেল। বুঝা গেল? আবার এইভাবে যদি আমরা উপরে টানি এভাবে, তার একটা ঘর টানা হয়ে গেল। মুকুল বুঝা গেল? এই যে উপরে কোনো জায়গায় যদি টেবিল টানি তাহলে এই যে এই ড্র টেবিল নিয়ে করতে হবে, নিজের ইচ্ছা মতো টানতে পারবো। তাহলে আমি এখানে টেবিল বানাচ্ছি সাদা পেজে, তো জাস্ট এরকম করে টানবো, সাদা পেজে টেবিল চলে আসলো। এবার আমি এখানে দেখা গেলো এরকম ঘর টানতে চাইছি, তারপরে এখান থেকে এইভাবে দাগ দিব, আরেকটা এখানে দাগ দিব, এইভাবে করতে চাইছি। এবার দেখা গেলো এখানে আমি এইভাবে ঘর দিচ্ছি, এখানে দিচ্ছি, নিজের ইচ্ছে মতো এভাবে করতে পারবো যত খুশি। এই যে কিভাবে করলাম কাজটা, উল্টা পাল্টা ঘর টেনে দিলাম। আছে? তো এই ড্র টেবিল নিয়ে আমরা করতে পারবো, নিজের ইচ্ছে মতো এঁকে নিতে পারবো। আচ্ছা, টেবিলের মধ্যে আর একটা কাজ দেখাই, আমি এটাকে ডিলিট করে দিলাম। টেবিলের মধ্যে আর একটা কাজ দেখাই, যখন টেবিলে কাজ করব ভালো করে লক্ষ্য করবেন কি কাজ হচ্ছে। ধরুন এখানে আমি লিখছি স্টুডেন্ট নেম, এই দেখুন এস, ক্যাপিটাল লিখি STUDENT, স্টুডেন্ট নেম, এই কথাটা লিখলাম। এই লেখাটাকে যদি আমি একটু সাইজ বড় করি, ধরুন এত বড় করলাম, মোটামুটি ঠিক আছে, 12 সাইজ ঠিক আছে, চলুন। এবার আমি এই সেলটাকে কলামটাকে মনে করুন এতটাই রাখলাম, তো কি কাজ হচ্ছে দেখুন, এটা কিন্তু নেমে যাচ্ছে। যদি আমি এত বড় রাখি তাহলে ঠিকঠাক হচ্ছে। তো এই জায়গায় একটু ভালো করে নজর দিবেন সবাই, আমি একটু জুম করেও দেখাই আপনাদের কাজটা, ব্যাপারটা বলি। চলুন জুম করি, এই দেখুন, পাচ্ছেন দেখতে সবাই? এখানে গল্পটা হলো এরকম, এখানে দেখতে পাচ্ছেন যে একটা এস লেখা হয়েছে, ঘরটা যে দেখতে পাচ্ছেন এই ঘরের থেকে একটু দেখুন ফাঁকা আছে, এই যে ঘরটা, এখানে একটা ফাঁকা দেখতে পাচ্ছি, পাচ্ছি কি না? একবার যে দাগটা দেখতে পাচ্ছি বর্ডারটা, এই বর্ডার থেকে একটু ফাঁকা ছেড়ে এসটা লেখা হয়েছে, আবার উপরেও ঠিক তাই। তো এটাকে বলছি আমরা সেল মার্জিন, সেল মার্জিন বলা হয় এটাকে। এই যে এটাকে বলছি সেল মার্জিন। তো সেল মার্জিন কিভাবে কাজ করে বলি, এই লেআউটের মধ্যে আছে এটা সেল মার্জিন, এখানে দেখতে পাবো এই যে এই জায়গায়, দেখবেন ভালো করে, লেআউটের মধ্যেই সেল মার্জিন, এই সেল মার্জিনে ক্লিক করলাম। এবার এই সেল মার্জিনে এখানে দেখতে পাচ্ছি 0 আছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি লেফটে আর রাইটে এটা 0.08 আছে। আমি যদি এটাকেও 0 করে দিই বা একটু যদি রাখি, হয়তো 0.3 রাখলাম, এবার যদি ওকে করি তো দেখুন একদম কাছাকাছি চলে এসেছে, একদম 60 দিলে আবার দেখতে খারাপ লাগবে, একটু রাখতে হবে ফাঁকা। তা আমাদের অনেক সময় কি হয়, আমাদের একটু হয়তো জায়গাটা পেয়ে গেলে আমার সেলটা ঠিকঠাক লাগবে, বা আমি যে লেখাটা লিখতে চাইছি সেটা এঁটে যাবে, এই ক্ষেত্রে আমাদের এই সেল মার্জিন দরকার পড়ে। আর যদি কোনো লেখাকে মনে করুন যে আপনি লিখছেন, এই জায়গায় লিখছেন একটা, তো এই লেখাটা হবে একটু ঘুরে যাবে, হয়তো আমি এখানে লিখছি সানডে, SUNDAY, সানডে লিখলাম, এই লেখাটা চাইছি আমি ঘুরে যাবে। তো ঘুরানোর জন্য এখানে টেক্সট ডিরেকশন অপশন আছে, জাস্ট ক্লিক করবেন, তাহলে এইভাবে ঘুরলো, আর একবার ক্লিক করবেন তো এইভাবে ঘুরলো।
সেন্টার করলে এখানে সেন্টার করবেন, এখানে সেন্টার হবে। এটা প্র্যাকটিস করবেন। আমি বলে দিচ্ছি কি কি প্র্যাকটিস করবেন আপনারা। রাউন্ড হবে না, মানে এইভাবে ঘুরবে, কোনাকুনিও হবে না। তবে আমরা যদি রাউন্ড করতে চাই তাহলে অন্য পদ্ধতিতে করব, ওয়ার্ড আর্ট করে নেব। ঠিক আছে, ওয়ার্ড আর্ট করে নিতে হবে। এই ফিচার্স নাই, টেবিলের মধ্যে ফিচার্স নাই, অন্য ফিচার্সকে অ্যাড করে করতে হবে কাজ, মানে ডিজাইন করতে হবে। আচ্ছা, এখানে যদি আমরা মনে করি কি কি বললাম আমি বলি। একটা টেবিল প্র্যাকটিস করবেন। এত মোটা মোটা কেন, বাপরে, বিশাল মোটা মোটা হয়ে গেছে লেখা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না জুম তো ছোট করলাম না, জুম ছোট করেছি, ঠিক আছে। ছোট নাই, ছোট আছে তো, পেজটা জুম করা আছে, স্ক্রিন জুম ছোট আছে। এটা প্র্যাকটিস করবেন, টেবিল তৈরি করা। তারপরে প্র্যাকটিস করবেন মার্জ সেল, মার্জ সেল। তারপর প্র্যাকটিস করবেন স্প্লিট সেল। তারপর প্র্যাকটিস করবেন ইনসার্ট এবং ডিলিট, ইনসার্ট এবং ডিলিট রো আর কলাম। ইনসার্ট এবং ডিলিট রো এবং কলাম, মানে রো কলাম কিভাবে ইনসার্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়। আর প্র্যাকটিস করবেন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট যেমন এর মধ্যে পড়ছে আপনার সেল মার্জিন, টেক্সট ডিরেকশন আর সেন্টার, এগুলো করার, এই কাজগুলো করার, এগুলো দরকার পড়বে, এই কাজগুলো করবেন। তার সাথে বর্ডার দেখবেন, বর্ডার এবং অ্যান্ড শেডিং, টেবিলের মধ্যে বর্ডার অ্যান্ড শেডিং এর কাজ করবেন। এই কাজগুলো প্র্যাকটিস করবেন সবাই। তারপরে আর কোনো অপশন থাকলে আমি বলবো, আগে এতটা প্র্যাকটিস করবেন যেগুলো আমি লিখে দিলাম। এবার আমি কাজটা দেখিয়ে দিই, আর একটা কাজ দেখাই। এই ধরুন আমি টেবিল বানিয়েছি, টেবিলের মধ্যে আমি কয়েকটা আরো রো নিয়ে নিলাম। এই টেবিলের মধ্যে আমি এখানে লিখছি, হয়তো কোনো সংখ্যা লিখছি, ধরুন এখানে কোনো সংখ্যা লেখা আছে, 500, 250 লেখা আছে, 360, তারপরে হয়তো 1250 লিখলাম, হয়তো 2000, হ্যাঁ, তারপরে হয়তো 1800, এরকম করে লিখেছি। হয়তো কালেকশন লিখে দিলাম পয়েন্ট। কিছু হয়তো সংখ্যা আছে টেবিলের মধ্যে, এই সংখ্যাটাকে আমরা যোগ করতে চাইছি, টোটাল করতে চাইছি। তো টেবিলের মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোও করতে পারবো, টুকিটাকি আমরা হিসাবও করে নিতে পারবো। তো এটা করার জন্য ক্যালকুলেটরে যাওয়ার দরকার নাই। কি করবেন, এই লেআউট রিবন ট্যাবের মধ্যে একটা ফর্মুলা বলে অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম কোণাতে দেখুন ফর্মুলা আছে লেখা। এই ফর্মুলাতে ক্লিক করবেন। ফর্মুলাতে ক্লিক করার পর এখানে দেখুন সমান সাম দিয়ে ব্র্যাকেটের মধ্যে অ্যাবভ লেখা আছে, ব্র্যাকেট ক্লোজ আছে, যা আছে তাই থাকবে, জাস্ট আপনি ওকে করে দিবেন, তাহলে টোটাল হয়ে যাবে। আমাদের অনেক সময় দরকার হয় টোটাল করার, তো টেবিল থেকে আমরা টোটালও করতে পারি। আর একটা কাজ বলি, ধরুন এখান থেকে হুম, সানডে লেখাটা, সানডে লেখাটা আমি নর্মালি লিখলাম, এই যে ঘুরালাম, এই যে এখানে ঘুরানো হবে টেক্সট ডিরেকশন,
এই যে অ্যালাইনমেন্ট লিখলাম, এই অ্যালাইনমেন্টটা প্র্যাকটিস করতে বললাম। অ্যালাইনমেন্টের মধ্যে আমরা লেখাকে সেন্টার করতে পারবো, লেফট করতে পারবো, রাইট করতে পারবো, উপরে নিচে। এ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর টেক্সট ডিরেকশন আছে আর সেল মার্জিন আছে, এই তিনটে অপশন বললাম আমি। আর তারপরে ফর্মুলা বললাম এখানে যোগ করার জন্য। আচ্ছা, আরেকটা অপশন আমি বলে নিই, স্প্লিট টেবিল। স্প্লিট টেবিল মানে হচ্ছে এই টেবিলটা আছে, এই একটা টেবিল, এটাকে দেখা গেলো আমি ভেঙে নিব, দুটো টেবিল করে দেব। তো জাস্ট একটা ক্লিক রাখলাম যে জায়গা থেকে ভাঙতে চাইছি, দিয়ে স্প্লিট করে নেব, এই স্প্লিট টেবিলে ক্লিক করলাম। এটা আলাদা টেবিল হয়ে গেল, এটা আলাদা টেবিল হয়ে গেল। এটা খুব কম দরকার পড়ে, তবে দরকার যদি পড়ে তাহলে করব। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু হবে না, মানে যেহেতু এটা তো লিখাকে, তো এটা ফর্মুলা মেরে দিয়েছি, আর অটোমেটিক ক্যালকুলেট হবে না। ওগুলো এক্সেলও হবে, এক্সেলে দেখাবো তখন হবে। হ্যাঁ, বর্ডার শেডিংটা দেখাচ্ছি এবার আমি। আচ্ছা, আমি অনেক কিছু গিজিমিজি করে দিচ্ছি। এই লেখাটা হয়েছে ক্যাপচার, স্ক্রিনশট, মানে প্র্যাকটিসের জন্য বললাম যেটা করতে। আচ্ছা, এবার আমি বর্ডারটা দেখাই। চলো আমি এগুলোকে ডিলিট করি, দেখাচ্ছি। ধরুন আমি এখানে একটা ফ্রেশ একটা টেবিল তৈরি করছি, হয়তো ক্লাস রুটিন তৈরি করবেন। তো ক্লাস রুটিন এর জন্য আমি একটা টেবিল তৈরি করছি। এখানে টেবিলটা হচ্ছে, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে টেবিল দিয়ে ইনসার্ট টেবিল, কলাম কতটা হবে, কলাম ধরুন 5টা পিরিয়ড, আর 5টা পিরিয়ড হবে, একটা টিফিন, 6 পিরিয়ড হলো, আর হয়ে যাবে ডে, ডেট, মানে ডেজের নাম লেখা 7টা, 7টা করলাম। আরো আমি নিয়ে নিচ্ছি, ধরুন 3-4টা নিই, পরে বাড়াবো। এই যে এবার আমি এখানে করছি এভাবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি সবটাকে মার্জ করে নিচ্ছি, এইভাবে মার্জ করে দিলাম, মানে একটা ঘর হয়ে গেল। এখানে হয়তো স্কুলের নাম লিখে দিলেন, তারপরে লিখে দিলেন এই জায়গায় ক্লাস রুটিন। তো আমি ঝটপট করে একটা লিখে দিই, স্কুলের নাম লিখে দিচ্ছি, ধরুন কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশন, ব্র্যাকেটের মধ্যে এইচএস, এটা লিখলাম, এন্টার প্রেস করলাম। তারপর আমি হয়তো লিখে দিচ্ছি ক্লাস রুটিন, CLASS ক্লাস রুটিন লিখলাম। এই লেখাটাকে সেন্টার করে নিচ্ছি, সাইজ টাইজ তো আপনারা করতে পারবেন, আমি যেটা দেখানোর কাজ সেটা দেখাচ্ছি। দেখুন এখানে লিখলাম আমি ডেজ, ডেজ লিখলাম। এবার এখানে লিখছি ফার্স্ট পিরিয়ড, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, তারপর ফোর্থ, ফিফথ, সিক্স, লেখা হয়ে গেল। এবার এখানে লিখছি আমি মানডে, তারপরে লিখছি টুইসডে। মজার ব্যাপার, অটোমেটিক হয়ে যাবে, দেখুন ট্যাব মারলাম, চলে আসলো আরেকটা WEDN, এই দেখুন এন্টার মারলাম, কাজ হয়ে গেল। আবার ট্যাব মেরে লিখে নিচ্ছি এই দেখুন চলে আসলো ফ্রাইডে, আর স্যাটারডে, এই দেখুন হয়ে গেল। যখন এই কাজটা হয়ে গেল, এবার মনে করুন মানডে আছে, মানডে একটা সাবজেক্ট আছে বেঙ্গলি, এই বেঙ্গলি যে স্যার নিবে তার নাম হচ্ছে মনে করুন অমিত, অমিত দাস। তো কিভাবে লিখবো, এন্টার প্রেস করব, দিয়ে অমিত মানে এ, তারপরে দাস,
এইভাবে লিখবেন, মানে এন্টার প্রেস করে দিবেন, লেখা হবে। লেখাগুলোকে হয়তো আমি সেভ করে নেব, সেন্টার করে নিতে পারি, দেখতে ভালো লাগবে। এই দেখুন, এই লেখাগুলোকেও আমি হয়তো সেন্টার করে নিব এইভাবে। তো সেন্টার করলে এখান থেকে লেফট রাইটের সেন্টার হবে। আমরা যদি এই জায়গা থেকে করি সেন্টারটা, তাহলে কি হবে, একদম মিডিলে হবে, দেখতে ভালো লাগবে কাজটা। তো এইভাবে হবে। আমি জাস্ট আমি দেখানোর জন্য এটা করলাম। চলুন আমি এটাকে কপি পেস্ট করে দিচ্ছি। এই ধরুন করলাম, এরকম করে একটা করলাম। হ্যাঁ, ওটা হয়তো আরেকটা অন্য করে দিই, HM করে দিই, ব্যাস। এটা হচ্ছে ইংলিশ করে দিই। আচ্ছা থাক, এটা বোঝা গেল তো? এতটা এতটা কাজ আরামসে পেরে যাবেন। এবার আমি বর্ডার অ্যান্ড শেডিংটা দেখাই। দেখুন, আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করার জন্য এই টেবিলের কর্নারে এই জায়গায় একটা দেখবেন যে মুভ পয়েন্টার আছে, এখানে ক্লিক করবেন। চারদিকে তীর চিহ্নের মতো দেখবেন, না ক্লিক করবেন, তাহলে পুরো অল টেবিল সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর ডিজাইন রিবন ট্যাবে আসবেন। এই ডিজাইন না, টেবিলের যে ডিজাইন রিবন ট্যাব এসেছে, এই টেবিলের ডিজাইন রিবন ট্যাবে আসবেন। এখানে এসে আপনারা শেডিং এ ক্লিক করে আপনারা শেডিং এর কালার দিতে পারেন। যে কোনো কালার আমি ফিল করতে চাই সেটা দিতে পারবো। মনে করুন এরকম একটা কালার দিলাম আমি, কালার দিলাম। আবার আমরা বর্ডার দিতে পারি, তো বর্ডারে আসবো, বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করব। বর্ডার এন্ড শেডিং এ ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অল। আর এই জায়গায় বর্ডারটা আমি কেমন দিতে চাই সেই জায়গা থেকে আমরা বর্ডার চুজ করে নেব। এইভাবে যেটা আপনার পছন্দ হবে সেটা বর্ডার নেবেন। বর্ডারের কালার কি থাকবে সেই কালারটা চুজ করবেন, এখান থেকে যে কোনো কালার দিতে পারেন, তারপরে ওকে করে দিতে হবে। তো টেবিলটা এরকম কালার হয়ে যাবে, বর্ডার হয়ে যাবে। আমি যদি টেবিলের ঘরের কালার এক একটা কালার দিই, তো এক একটা কালার করতে পারবো এভাবে। যে কোনো কালার দিব সেটা কালার হয়ে যাবে। লেখার কালার যদি চেঞ্জ করি, তো লেখার কালার তো আমরা জানি হোম থেকেই হয়ে যায়। তো এখান থেকে লেখার কালার চেঞ্জ করে নিতে পারবো। বোঝা গেল? এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। আর হোমের মধ্যেই আমরা এখানেও অপশনটা পেয়ে যাচ্ছি দেখতে, যে কোনো কালার করলে করতে পারি। এই যে ডেজ আছে, আমি এগুলোকে দেখালো অন্য কালার করব। হয়তো এরকম করে আমি ব্ল্যাক করব, তো ব্ল্যাক করে দিলাম। এগুলোকে দেখালো ডেজ গুলোকে আমি একটা কালার দিব, এখান থেকে হয়তো রেড দিব, তো রেড করে দিলাম। লেখাটাকে হোয়াইট করে দিলাম, দেখতে ভালো লাগবে। এগুলো ঘরগুলোকে দেখা গেলো আমি আলাদা কালার করব, তো এখান থেকে করে নিতে পারবো। যে কোনো কালার করতে পারবো। এই যে এটা হচ্ছে বর্ডার এন্ড শেডিং। এখানে বিভিন্ন ডিজাইন আছে, এখান থেকে আমরা করতে পারবো বর্ডার এবং শেডিং দেওয়া। শেডিং এর কালার দিলে কালার দিতে পারবো এখান থেকে। আর বর্ডার, বর্ডার তো বললাম। ক্লিয়ার হলো? এতটা আগে প্র্যাকটিস করবেন। হুম। হ্যাঁ। হ্যাঁ। বলছি, এই যে উপরের লাইনটা আছে বর্ডারের, সেই বর্ডারটা কি মিডিলে হয়ে যায়? আচ্ছা। আর এখানে আচ্ছা। আচ্ছা, তো আমরা এরকম করব। এই কাজটা করার জন্য আমি দেখিয়ে বলে দিচ্ছি। দেখো এখানে লেখা নাই, আমি এই বর্ডারটার উপরে লিখবো নাকি?
হ্যাঁ, তো এটা করে নিতে হবে। দিয়ে আমাদেরকে ইনসার্টে গিয়ে শেপসে চলে আসতে হবে। শেপস, এবার শেপসে বিভিন্ন রকম শেপস আছে। দেখালে আমি কোনাকুনি বা চারকোনা যেমন শেপস নিতে চাই তেমন নিতে পারবো। তো এখান থেকে শেপস নিয়ে নেব, দিয়ে এবার টেনে নিলাম শেপস একটা, দিয়ে এখানে লিখে দিব স্কুলের নামটা। বুঝা গেল? না কাটবে না, কাটবে না। এই যে এটা শেপসটাকে ধরে ছোট বড় এটা করতে হবে, এই যে। হ্যাঁ, কোনটা? এই যেটি যে এই লেখাটা চেপে গেছে। এই তো এটা তো শেপস এর মধ্যে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো। আমি যেখানে রাখতে চাই, যদি আমি উপরে রাখতে চাই এখানে, তো এখানে রাখবো যেখানে ইচ্ছা। এবার যদি মনে করি না শেপের আউটলাইনটা বাদ দিব, তো আউটলাইন বাদ দিতে পারবো। আর যদি বলি না ওই রকমই সেম আমি আউটলাইন রাখবো, তো আউটলাইনও রাখতে পারি। এখানেও তো তাই একই অপশন আছে, আউটলাইন আছে, এই যে। তো আমি আউটলাইন বাদ দিয়ে দিলাম, এখান থেকে হয়তো এইভাবে রেখে দিলাম, এইভাবে থেকে গেল। এটা শেপস, শেপস এর মধ্যে আমি যেখানে ইচ্ছা সেখানে রাখবো। হ্যাঁ, না না টেবিলের মধ্যে না, এটা আমি ফিল কালারটা বাদ দিই তাহলে বুঝা যাবে, এই যে এরকম কাজটা। এই যে এই সাইডে ফাঁকা, এই সাইডে ফাঁকা, এরকম থাকলো, এরকম ডিজাইন হয়। এবার দেখা গেলো এখানে আমি আরেকটা শেপস নিয়ে নিলাম, এরকম গোল একটা শেপস নিলাম, দিয়ে এখানে দিয়ে দিলাম এইভাবে। হ্যাঁ, এগুলো ডিজাইনের শেষ নাই, এই ডিজাইন করতে পারলেই হলো। এই করলাম আর একটা হয়তো এখানে দিয়ে দিলাম, এই হয়ে গেল। হ্যাঁ, এরকমও করতে পারি, সুন্দর লাগবে। আর এরপরে এবার এখানে যদি আমি লিখতে চাই, তো এখানে তো আরামসে লিখতে পারবো। ক্লাস রুটিন লিখছি, ক্লাস রুটিন লিখে নিব। লেখাটাকে কালো করে দিচ্ছি, বাস। লেখাই আছে আমার অলরেডি, কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম, হয়ে গেল। আর যদি লিখতে চাই লিখতে পারবো। ক্লিয়ার হলো? হুম। তো এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে দেখতে হবে, তারপরে ভালো লাগবে, আশা করি ভালো লাগবে এরকম ডিজাইন। অবশ্য আমি প্রজেক্ট দিব, প্রজেক্টগুলো ক্লিয়ার করলে পুরোটা এমএস ওয়ার্ডের আরো ভালো প্র্যাকটিস হয়ে যাবে। আমি কিছু প্রজেক্ট দিব সবাইকে। হ্যাঁ, এগুলো আগে বোঝানো শেষ হয়ে যাক, তারপরে প্রজেক্ট দেব। কিছু কিছু কাজ দেব বানাতে, ওগুলো বানালে প্র্যাকটিস হয়ে যাবে ভালোভাবে। তো আজকে আমরা টেবিল শিখলাম, হেডার এবং ফুটার শিখলাম, তাই না? হেডার ফুটার আর টেবিল, তো এই দুটো প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে?